আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের 1 ঘণ্টার মধ্যে রাজধানী চামিলিবাগ থেকে স্কুল শিক্ষার্থী আফফান সাঈদকে উদ্ধার করেছে পুলিশ। বিকেলে খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করা হয়। জানা গেছে, ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে। খবরটি শুনেই ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর 2 ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করে পুলিশ। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখনও বোধগম্য বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে জাতীয় স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেবে সরকার। এ বিষয়ে প্রাথমিক কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হবে। এর মাধ্যমে সুবিধাভোগীরা প্রতি মাসে 2500 টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন। সাদিয়া কানিজ জানাচ্ছেন বিস্তারিত। সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবারও কর্মব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল 9টায় প্রবেশ করেন নিজ দপ্তরে। সকাল 10টার পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে বৈঠকে বসেন তিনি। এতে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, নৌমন্ত্রী ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সংশ্লিষ্টরা। বৈঠক শেষে বিডা চেয়ারম্যান বলেন, টার্মিনালের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। প্রাথমিক আলোচনায় প্রধানমন্ত্রীকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। এরপর দুপুর 12টার পর ফ্যামিলি কার্ড নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। পরে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ জানান, আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হচ্ছে এই কার্ড। এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। হতদরিদ্র বলি আমরা, অথবা দরিদ্র এবং নিম্নবিত্ত, এই 3 শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মারা আছেন, তারা এটার সুবিধা পাবেন, সেই পরিবার। এবং এর মাধ্যমে আমরা মনে করি যে নারীর ক্ষমতায়ন এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, এবং নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, একটি পরিবার স্বাবলম্বী হবে। কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য থাকবে না বলেও জানান মন্ত্রী। প্রতি মাসে ইনশাআল্লাহ 2500 টাকা করে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা নিতে চাইলে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, একটি মহল ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে নিরীহ মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা প্রতারণা। কড়াইল বস্তি, ময়মনসিংহ সহ কয়েকটি জায়গায় ফ্যামিলি কার্ড নামে টাকা হাতিয়ে নেয়ার তথ্য পাওয়া গেছে বলে জানান মন্ত্রী। ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেয়া হবে, তথ্য সংগ্রহের কাজে দলীয় কোনো নেতাকর্মী যুক্ত থাকবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ফ্যামিলি কার্ডের তালিকা করবে। সকল কার্যক্রম চলমান, সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফ্লসটা কমানোর জন্যই আমরা ওয়ার্ড লেভেলে একজন করে প্রথম শ্রেণীর কর্মকর্তাকে আমরা এঙ্গেজ করেছি, যে ওখানে 4 জন কর্মচারী ইনফরমেশন কালেক্ট করবে, এবং সেই 4 জন কর্মচারী ঠিকমতো কালেক্ট করছে কিনা সেটা সুপারভাইজ করবে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা।
সিটি কর্পোরেশনগুলোতে জনগণের ভোগান্তি কমানোর জন্য 6 মাসের পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত 6 সিটি কর্পোরেশনের প্রশাসক দেখা করতে গেলে তিনি এই নির্দেশনা দিয়েছেন। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্বভার গ্রহণ করেন তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তবে দলীয় প্রতীকে হবে কিনা তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ঢাকা উত্তর, দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকরা সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জানান, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। লোকাল গভর্নমেন্ট ইলেকশনও কিন্তু একটা চলমান প্রক্রিয়া, কখনো মেয়াদ শেষ হয় আবার হয়, ইউনিয়ন পরিষদে তাই হয়, আপনার উপজেলাতেও তাই হয়, সুতরাং এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তা জাতীয় সংসদ ঠিক করবে বলে জানান তিনি। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, আলোচনা পরে সিদ্ধান্ত নেবে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত 6 সিটি কর্পোরেশনের প্রশাসকরা সাক্ষাৎ করেন। এ সময় তারা বলেন, পরিচ্ছন্ন সিটি গড়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা, যেগুলো না পারবো সেগুলো সরকারের কাছে এসে তুলে ধরা। আমরা চেয়ারে বসে থাকার লোক নই, চেয়ারের পাশাপাশি আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় ঘুরে সমস্যাকে ফাইন্ড আউট করে নিজেরাই সহযোগে জনগণকে সাথে নিয়ে কাজগুলো করছে। উনি যেটা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী 6 মাসে একটা প্যাকেজ করেছেন, সেটা হচ্ছে গ্রিন সিটি, ক্লিন সিটি করার কথা বলেছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে আমাদের যাতে সাধারণ মানুষ জনগণ মুক্তি পায়। সেখান থেকে বেরোয় প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রশাসকরা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেয়া 10 উপদেষ্টার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ ও পরিকল্পনার মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবির পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম প্রতিরক্ষা, ডাক্তার জাহিদুর রহমান পলিসি ও স্ট্র্যাটেজি, মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের নির্বাচন হবে আগামী 9 এপ্রিল। বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আসন দুটির নির্বাচনী তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় 2 মার্চ, বাছাই 5 মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে 14 মার্চ। তবে এই নির্বাচনে থাকবে না হ্যানার গণভোট। এছাড়া গ্রহণযোগ্য হবে না বগুড়া 6 আসনের অনলাইনে দেয়া পোস্টাল ভোট। 9 এপ্রিল 2026 তারিখ বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। গণভোটটা তো দরকার নেই, কারণ একটাতে তো গণভোট আগে হয়েছে 6, আর গণভোটের যে ডিফারেন্স তাতে আর একটা ইনক্লুড না করলেও কোনো অসুবিধা নেই। বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছরের শাসনামলে রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের ফাইল অনুমোদন দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যেন ভোগান্তির শিকার না হন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, কিছু সুবিধাবাদী মানুষ এসব মামলা করেছে। ব্যবসায়ী, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসব মামলা যাচাই বাছাই করা হবে।
আমরা আজকেও 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো প্রত্যাহারের জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতের নেতিবাচক ধারণা পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে তেজগাঁও ভূমি ভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মিজানুর রহমান বলেন, সেবা খাতে ঘুষ দুর্নীতি বন্ধ করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অতীতে এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা দেশে বিদেশে ভূমি মন্ত্রণালয়কে বিতর্কিত করেছেন। তিনি বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় থাকবে জিরো টলারেন্স। বলেন, কল সেন্টারের মাধ্যমে জনগণকে ভূমি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। নাগরিক ভূমি সেবা কেন্দ্র ও শুক্রবার এবং শনিবার সহ সকল ছুটির দিনে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভূমি সেবা প্রদান করা হয়। যে মন্ত্রণালয়টা দেশ এবং বিদেশে অত্যন্ত সমালোচিত কোয়েশ্চেনেবল, সেই মন্ত্রণালয়টাকেই একটা গণবান্ধব মন্ত্রণালয়ে পরিণত করতে চাই। আমরা সবাই মিলে দক্ষ ব্যক্তিদেরকে আগামী দিনে সামনে আনা এবং সততার সঙ্গে যে দুর্নামগুলি আছে তার থেকে যেন আমরা আগামী দিনে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করতে পারি। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ৬ আসনে নির্বাচিত সংসদ সদস্য ও নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি। বিএনপি আইনের শাসনে বিশ্বাসী জানিয়ে মঈন খান আরও বলেন, ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল তারই ধারাবাহিকতায় গণতন্ত্র ফিরিয়ে এনেছে বিএনপি। এই গণতন্ত্র ও দেশের স্বাধীনতা বিএনপি রক্ষা করবে বলেও জানান ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। যাত্রাপথে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ব্যাপারে নতুন সরকারের নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নরের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সংসদ সদস্য মীর আহমদ বিন কাশেম আরমান বলেন, বিদেশি বিনিয়োগকারীর এজেন্ট হিসেবে গভর্নরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এদিকে ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন বোনাস দিতে সহজ শর্তে 2 মাসের বেতনের সমপরিমাণ 14,000 কোটি টাকা ঋণ নিয়েছে বিজিএমইএ। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে পোশাক শিল্প। এমন বাস্তবতায় ঈদ উপলক্ষে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। শ্রমিকদের 2 মাসের বেতনের সমপরিমাণ মোট 14,000 কোটি টাকা সহজ শর্তে ঋণ সহ সরকারের কাছে প্রণোদনা চান তারা। বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসার ক্ষতি মেটাতে প্রণোদনার বিকল্প নেই। টোটাল আমাদের হিসাব অনুযায়ী 1 মাসের স্যালারি আসে 6.5 থেকে 7,000 কোটি টাকা। তো 2 মাসে 14,000 কোটি টাকার মতো লাগবে সফট লোন। সেটা আমরা ওই ফিগার মেনশন করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এদিকে ডাক বিভাগের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে বিদেশি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করেন এমপি মীর আহমদ বিন কাসেম আরমান। আমার যারা ক্লায়েন্ট তারা বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী। সেই আগ্রহের বিষয় হিসেবে আমরা অন্তর্বর্তী সরকারের সময় থেকে বিনিয়োগের ক্ষেত্র কোথায় করা যায় এই নিয়ে আমরা কাজ করছি। নগদের ব্যাপারে নতুন সরকারের নীতি কী হবে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। নতুন সরকার যদি সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারের মতো তারা এটি ব্যক্তি খাতে ছেড়ে দেবেন, বিনিয়োগকারীদের কাছে এটা ছেড়ে দেবেন,
তাহলে সেটা হবে। এই সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নগদকে দেশি কিংবা বিদেশি বিনিয়োগকারীদের কাছে স্থানান্তর করা হবে। বাংলাদেশ ব্যাংকও মনে করে যদি নগদটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চাই তবে এখানে হিউজ ইনভেস্টমেন্ট দরকার, এবং সেই ইনভেস্টমেন্ট লোকাল হলেও অসুবিধা নেই, ফরেন হলেও অসুবিধা নেই। নির্বাচিত সরকার হলো, আমরা কিছুদিন অপেক্ষা করি, দেখি যে রাষ্ট্রের কোনো কনসার্ন মিনিস্ট্রি থেকে এই ব্যাপারে কোনো নির্দেশনা আসে কিনা। তাদের মনোভাব বোঝা গেলে বাংলাদেশ ব্যাংক সে অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ব্যাংকের শোকজ প্রাপ্ত 3 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দায়িত্ব পালনকারী প্রসিকিউশন টিমের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালে কর্মদিবসের প্রথম দিনে তিনি আরও বলেন, নিরপরাধ কাউকে হয়রানি নয়, বরং অপরাধীকে টার্গেট করে বিচার পরিচালনা করা হবে। এর আগে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণে অংশ নেন আমিনুল ইসলাম। আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 3 মার্চ থেকে অনলাইনে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, আর ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 23 মার্চ থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের চাপ সামাল দিতে এবারও পশ্চিম ও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট আলাদা সময় বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি হবে দুপুরে। এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য 5 জোড়া অর্থাৎ মোট 20টি বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে এমপির রমনা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকালের ঘটনায় জড়িত পুলিশের 4 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এর আগে সোমবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে 2 মাল্টিমিডিয়া রিপোর্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে আইজিপি করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 2022 সালের 17 নভেম্বর সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় তৎকালীন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন ফকিরকে। খুলনা 3য় APBN-এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন তিনি। পরে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়। লীগ ও ফুটবল কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য বাফুফেকে 3টি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে সরকার। এ বিষয়ে পদক্ষেপ নিতে জাতীয় ক্রীড়া পরিষদকে নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এদিকে জেলা লীগ নিয়মিত করা ও কয়েকজন নারী ও পুরুষ ফুটবলারকে একটি বেতন কাঠামোয় নিয়ে আসার ঘোষণাও দেন তিনি। মন্ত্রণালয়ের নেওয়া এসব পদক্ষেপকে সময়োপযোগী বলছে বাফুফে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাফুফের সঙ্গে বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, যেখানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রায় সবাই। প্রতিমন্ত্রীর কাছে নিজেদের সাম্প্রতিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা তুলে ধরেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। উঠে আসে ফিফা সেন্টার অফ এক্সিলেন্সের বাস্তবায়ন, জেলা লীগ ও মাঠ সমস্যার নানান দিক। মূল 3টি বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পুরুষ এবং মহিলা, আমাদের মেয়েদের ফুটবল সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। আমরা 3টি মাঠকে
আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। স্থায়ীভাবে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় লিগ আমরা অনুষ্ঠিত করতে চাই। প্রতিমন্ত্রীর নেয়া এসব পদক্ষেপ ফুটবলের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করেন বাফুফে। তবে স্টেডিয়ামগুলো বরাদ্দের মেয়াদ নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি সংশ্লিষ্টরা। যে আমাদের ফেডারেশনের কিন্তু একটি প্ল্যান থাকে যে আমরা সারা বছর কি করব, ওনারাও তো একটি প্ল্যান করেছে। তো আমার সভাপতি মহোদয় বলেছেন যে প্রয়োজনে আমরা আমাদের প্ল্যানটাকে রিঅ্যালাইন করব, যেন মন্ত্রণালয়, এনএসসি এবং ফুটবল ফেডারেশন তিনজনই একটি প্ল্যানে আন্ডারে থাকে। স্টেডিয়াম বরাদ্দের ক্ষেত্রে আগের মতো কোনো আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।